ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এমন একজনকে নিয়ে শুরু করব, যিনি পাঁচবারের সংসদ সদস্য কুমিল্লা ৯ আসন থেকে। উনি এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রণালয় প্রকল্প যদি বলা হয় সবচেয়ে বড় একটি মন্ত্রণালয় এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত 5 বছর উনি ওনার দায়িত্ব এমনভাবে পালন করেছেন যে 7 জানুয়ারি নির্বাচনের পর একই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী ওনাকে আবার দিয়েছেন। প্রিয় দর্শক, আমি বলছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম, তার কথা, যিনি আজকে আমাদের বিশেষ অতিথি। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমাদের ঈদের বিশেষ এই আয়োজন। আপনাকে ঈদ মুবারক। কেমন আছেন আপনি? ভালো আছেন ইনশাআল্লাহ। 7 জানুয়ারি নির্বাচন হলো, আপনি 5 বারের সংসদ সদস্য আপনার এলাকা থেকে মনোনীত হয়েছেন। আমি আপনার এলাকায় গিয়েছি এবার নির্বাচনের আগে, আমি দেখে আসছি আপনার সেখানকার যে মানুষের আপনার প্রতি ভালোবাসা, আপনার সমর্থন, এটা আপনি অর্জন করেছেন। আপনার এলাকার মানুষের প্রতি আপনার সেই দায়বদ্ধতা ছিল, তারাও সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে গত 5 বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি যেভাবে পালন করেছেন, আমরা যারা সেক্রেটারিয়েট বিট করি আমরা দেখি আপনি 7টা-8টা পর্যন্ত রাত অফিস করেন, যেটা আমাদের কাছে একটু অবাক লাগে যে মন্ত্রীদের তো এত সময় থাকার কথা না, বা অনেক মন্ত্রী থাকেনও না, আপনি থাকেন। তার মানে আপনি আপনার যে মন্ত্রণালয়, এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিজ কাঁধে নিয়ে সেভাবে আপনি কাজগুলো করছেন এবং সেটার প্রতিফলন সারা দেশে ঘটছে স্থানীয় পর্যায়ে। আপনি একটু আপনার এখনকার চ্যালেঞ্জ বলেন, আপনার বিগত 5 বছরের কাজের এই যে ম্যাজিক যে আবার হলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী, একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। আসলে আমি ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়ি তখন থেকে রাজনীতি করতাম। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে আমি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলাম। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রত্যক্ষ না থাকলেও আমি দূর থেকে হলেও আমি রাজনীতির সাথে সবসময় জড়িত ছিলাম। রাজনীতি করার পিছনে আমার ব্যক্তিগত উদ্দেশ্যটা ছিল যে এই দেশটি খুব হতদরিদ্র দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য স্বপ্ন দেখেন নাই, স্বপ্ন পূরণের জন্য উনি দায়িত্ব নিয়ে স্বাধীনতা এনেছেন, কাজ করা আরম্ভ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং তার সাথে আমি তখন ছাত্র অবস্থায় বুঝতাম যে আসলে এটা বড় অন্যায় করা হয়েছে গোটা জাতির প্রতি। বঙ্গবন্ধুকে এভাবে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে গোটা জাতির আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা মনের ভিতরে বড় কষ্ট ছিল যে টেলিভিশনে বঙ্গবন্ধুর কথা শুনি না। 26শে মার্চ স্বাধীনতা দিবসে, বিজয় দিবস 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুকে দেখি না টেলিভিশনে। মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যারা এনে দিয়েছেন, আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক যারা বানাইছেন তাদেরকে দেখি না, বরং উল্টা দেখেছি যে মানুষগুলা স্বাধীনতার বিরুদ্ধে করেছে। যারা পাকিস্তানের 25 বছরে আমাদের প্রতি বৈষম্য, দুর্ব্যবহার, অবিচার এগুলাকে পৃষ্ঠপোষকতা করেছেন, তাদেরকে আবার নতুন করে টেলিভিশনে দেখতে হয়েছে 21টি বছর পর্যন্ত। একটা পর্যায়ে খুব হতাশ হয়েছিলাম যে ইতিহাস পরিবর্তন করে দেওয়া হচ্ছিল। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর একটা অপচেষ্টা চালানো হয়েছে। আমি একজন ইনোসেন্ট মানুষ হিসাবে এটা আমাকে ব্যথিত করেছে। একটা স্বপ্ন পূরণ হবে না যে বঙ্গবন্ধুকে দেখব, 7ই মার্চের ভাষণ শুনব, যেগুলোকে উজ্জীবিত হইয়া দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে। বঙ্গবন্ধুর প্রতি আমাদের দায়িত্ব যে বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া, এই দায়িত্বটা আমরা পালন করতে পারি নাই। এই ব্যর্থতার জন্য মানসিকভাবে অনেক যন্ত্রণা ভোগ করতাম। 1991 সনে বড় আশাবাদী ছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন আমি বিভিন্ন জায়গায়, আমার কাছে যেহেতু আমি বিত্তবান ছিলাম, আমি টাকা পয়সার মালিক ছিলাম, অনেক আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে আমি টাকা দিয়েছি একটি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনতে পারবো, টেলিভিশনে দেখতে পারবো বঙ্গবন্ধুকে, স্বাধীনতার যুদ্ধে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে আমরা দেখতে পারবো, তাদের কথা শুনতে পারবো। তো এইটা একটা তখনকার অনুভূতিটা আমি এখন
পুরোপুরি ব্যক্ত করতে পারবো না, কিন্তু এটা একটা আবেগের বিষয় হতে পারে, অথবা মনের তাড়নার বিষয় ছিল, কিন্তু এটা একটা বড় বিষয় ছিল। তারপর 96 সনে আমি ইলেকশন করার জন্য আবার প্রত্যক্ষ রাজনীতিতে আসি 94 সনের শেষের দিকে এসে। এরপর দিয়া আমাদের এখানে আরও বেশ কয়েকজন প্রার্থী ছিলেন যারা মনোনয়নের জন্য, তো তারা বেশ আগে থেকে মনোনয়ন চান। তারা সবাই উপযুক্ত, সবাই উচ্চশিক্ষিত এবং বিত্তবান। তো আমি সবার মধ্যে কনিষ্ঠ এবং নতুন মনোনয়ন প্রার্থী, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে প্রথমবারে মনোনয়ন দিয়ে দিয়েছেন। আমি কারোর কাছে যাইও নাই, কাউকে বলিও নাই। আমার নির্বাচনী এলাকাতে বঙ্গবন্ধু হত্যার পরে কখনোই আর আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট পাশ করে নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা এন্ট্রি আওয়ামী লীগ এলাকা হিসাবে বিবেচিত বিভিন্ন কারণে। তো আমি এবং এটা একটা অত্যন্ত ধনাঢ্য লোকদের এলাকা, তো একটা কঠিনতম নির্বাচন করা হয়েছে। আমি তখন নির্বাচন করে আমি এমপি হয়ে গেলাম। তো আমি এমপি হয়ে ভাবলাম যে এটা তো একটা আশ্চর্য। আমি ছোট্ট মানুষ তখন, আই ওয়াজ অ্যাবাউট 38। তো আমি এইখানের আমার বাড়ি হলো লাকসাম মনোহরগঞ্জ, দুটো উপজেলা মিলে আমার নির্বাচনী এলাকা। এখন তখন মনোহরগঞ্জ আর লাকসাম একটা উপজেলা ছিল। তো অনেক প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি, যেখানে কখনো আমরা গাড়ি নিয়ে যেতে পারতাম না। সেখানে এত দূর একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ লাকসাম হেডকোয়ার্টারে এসে নির্বাচন করা, নেতৃত্ব দেওয়া, এটা একটা স্বাভাবিকভাবে তখনকার কালচার অনুযায়ী এটা একটা অবাস্তব বিষয় ছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি আমার 5 বছরে পার্লামেন্টে গিয়ে আমি দেখলাম তখন সালাউদ্দিন কাদের, বদরুজ্জামান চৌধুরী, সাইফুর রহমান সাহেব, তারপরে দিয়ে MK আনোয়ার, তারপরে দিয়ে এরকম খুব সিনিয়র বিএনপির খুব ভেটারান লিডাররা অপোজিশনে ছিলেন। তো আমি প্রথম সংসদ সদস্য হিসাবে, নতুন সদস্য হিসাবে, কিন্তু আমি ওখানে ভালো পারফর্ম করেছি। আমি ছাত্র জীবনের রাজনীতি করার কারণে আমি ভালো বক্তৃতা, বিবৃতি, লেখাপড়ার আমার একটা তো ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু, তো সেই সমস্ত কারণে আমি ভালো করতাম। 2008 সালে আবার নির্বাচিত হলাম। তো আমি অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হয়ে সেখানে আমি কাজ করেছি। আপনারা জানেন যে হলমার্ক কেলেঙ্কারি তদন্ত কমিটির প্রধান আমি ছিলাম, এবং আমার সাথে তখন কমিটির মেম্বার ছিলেন। এখন আপনি বলে দিচ্ছেন, এই প্রশ্নগুলো আমার আসতো, কিন্তু আপনি এখন নিজে বলে দিচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের তখন আমার কমিটির মেম্বার ছিলেন আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব, পাটমন্ত্রী গাজী সাহেব, তারপর জাতীয় পার্টির ছিলেন মাহিদুল ইসলাম, জাতীয় একসময় মন্ত্রী ছিলেন, তো উনি ছিলেন। এরকম আরও বেশ কিছু। তখন আমি ওই কাজটা, এবং এর সাথে 5টা ব্যাংকের তদন্ত ছিল, তো ওই দায়িত্বটা আমি পালন করেছি। আমি হলমার্ক তদন্তটা আমি করেছি। তো এরপরে ধরুন 2014 সালে আবার আমি নির্বাচিত হয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রী তখন আমাকে বিদ্যুৎ জ্বালানি স্ট্যান্ডিং কমিটির সভাপতি করলেন, তো এবং প্ল্যানিংয়ের মেম্বার করলেন একই সাথে। তো আমি খুব এনজয় করেছি, এবং এটা আমার কাছে কাঙ্ক্ষিত আমার একটা স্বপ্ন পূরণের মতন একটা বিষয় ছিল। আমি এটা সংসদীয় কমিটির সভাপতি হতে পেরেছি, এবং বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের, কারণ ওই সময় বিদ্যুৎ, কুইক রেন্টাল, কোল বেস পাওয়ার প্ল্যান্ট, তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে প্রচুর বিতর্ক ছিল। ওই সমস্ত বিতর্ককে আমি তখন মোকাবিলা করা, চ্যালেঞ্জটা, আমার ছোটোবেলা থেকে একটু চ্যালেঞ্জিং মানসিকতা সম্পূর্ণ মানুষ ছিলাম। চ্যালেঞ্জ সেখানে আমি বেশি যেতাম। তো সেই সমস্ত কারণে বিদ্যুৎ জ্বালানি এটা একটা কঠিন মন্ত্রণালয়, তো আমি ওখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, প্ল্যানিং মিনিস্ট্রি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। তো এরপরে মনে মনে ভাবতাম যে আমার তো একটা মন্ত্রী হওয়া উচিত। মনে ভাবতাম যে আমি কেন মন্ত্রী হব না, আমার তো মন্ত্রী হওয়ার যে যোগ্যতার দরকার তার কোনোটার কমতি নাই মনে হয়, আমি যদি মনে করি আর কি। তো পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্থানীয় সরকার মন্ত্রী বানাই দিলেন। আমি এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিবেন,
এটা এটা আমার মাথায় ছিল না। আমি ভাবতাম যে হয়তো মন্ত্রী হতে পারি, হওয়াটা উচিত, এরকম মনে করতাম আর কি, যে ইন টার্মস অফ মাই পারফরমেন্স লেংথ অফ দ্য পলিটিক্স, তারপরে দি লেংথ অফ দ্য পারফর্মিং অ্যাজ এ লেজিসলেচার, তো এগুলোর কারণে আমি মনে করতাম আর কি। তো যাই হোক, উনি আমাকে প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে তিনি অত্যন্ত আমার প্রতি বিশ্বাস রেখেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, কারণ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য এই মন্ত্রণালয়টা দায়িত্বপ্রাপ্ত। তো এখানে আমাদের মাননীয় সংসদ সদস্যদের এলাকার উন্নয়নের জন্য ওনারা মানুষের কাছে দায়বদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। তাদের অঙ্গীকারটা পূরণের জন্য সিংহভাগ আমার উপরে পড়েছে। তারপরে যে সিটি কর্পোরেশনের মেয়রদের সমস্যাবলী, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই একটা আছে। তারপর পাশাপাশি এলজিডি, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, এরা একটা বৃহৎ অর্গানাইজেশন। সারা বাংলাদেশের বিশেষ করে রুরাল এরিয়ার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপর। তো এই প্রতিষ্ঠানটিকে এত বড় যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে, এখানে হাজার হাজার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আছে। তারপরে এটা একটা বিশাল প্রতিষ্ঠান, সারা বাংলাদেশ ব্যাপী এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আর পাবলিক হেলথ এই প্রতিষ্ঠানটা, এটা সারা বাংলাদেশে সুপ্রিয় পানি, স্যানিটেশন, হাইজিন এনশিওর করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। তো এরপরে ওয়াসাগুলো আছে সারা বাংলাদেশে। তো ইত্যাকার কাজগুলোকে তখন আমি আপনার যেটা চিন্তা করেছি যে আমাকে কিভাবে করতে হবে, তো আমি পরিকল্পিতভাবে এলজিডিকে আমি মাঠে ময়দানে না দৌড়িয়ে আমি এলজিডিকে আমি তাদের হেডকোয়ার্টারকে ঠিক করার চেষ্টা করছি। এখানে কি কি উইকনেস আছে, কি কি লুপহোল আছে, তো সেগুলোকে আমি আইডেন্টিফাই করে ইন্টারনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য আমি জোর দিয়েছি। এবং সময়ের ব্যবধানে সাথে সাথে যেহেতু আমি ওদেরকে রাইটলি অ্যাকাউন্টেবল করছি, তো তারাও তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলা, জেলা যে নির্বাহী প্রকৌশলীর অফিস আছে এবং উপজেলা ইঞ্জিনিয়ারের অফিস আছে, এগুলাকে তারা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করেছে। একইভাবে পাবলিক হেলথের তাদের যে সমস্ত জটিলতা আছে, যে সমস্ত সমস্যা আছে, অনেক মামলা মোকদ্দমা আছে, এলজিডিরও এরকম। তো আমি এটা ওখানে ঠিক করেছি। ঠিক করার পর দিয়ে আমার জন্য পথ চলাটা একটু সহজ হয়েছে তার জন্য। তারপর পৌরসভাগুলা আমাদের প্রায় 328টা পৌরসভার মধ্যে তখনকার রিপোর্ট অনুযায়ী 38টা পৌরসভা বেতন দিতে পারে, পূর্ণাঙ্গ দেয়, আর বাকিদের অনেকের 6 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর বেতন বাকি। তো ওরা কর্মচারীরা আন্দোলন করে। তো এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি পরামর্শ করেছি। তো উনি আমাকে বলছেন যে সরকার থেকে কোনো টাকা দেওয়া হবে না। তো এই অবস্থায় তখন আমি ভাবলাম যে এই প্রতিষ্ঠানগুলোকে তো আমি সক্ষম করতে পারি। তো আমি আমার মিনিস্ট্রির যে উইং এটা দেখে তাদেরকে নিয়ে বসে আমি বিভিন্ন ধরনের আমার নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী উদ্ভাবিতভাবে আমি অনেকগুলো কাজ আরম্ভ করলাম, যে হাউ কুড আই ক্যান মেক অল দ্য পৌরসভা অ্যাকাউন্টেবল অ্যাবাউট দেয়ার পারফরমেন্স। তখন একটা ট্রেডিশন ছিল যে আমি রাজস্ব আদায় করলে মানুষ আমাকে ভোট দেবে না। তো আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে রাজস্ব দিলে তারা আপনাকে ভোট দেবে। রাজস্ব যদি সে দেয়, আপনি বুঝাইতে পারেন যে আমি আপনাকে 50,000 টাকা লাভ করে দিচ্ছি, আপনি আমাকে 500 টাকা দেন। সে যখন দেখলো যে 50,000 টাকা লাগার বিনিময়ে আমি 500 টাকা দিচ্ছি, তখন কিন্তু সে লোক আপনার এবং আপনার সাথে একটা কানেক্টেড হবে। আমি আবার মন্ত্রী হব কি হব না, এটা তো আসলে সত্যিকার অর্থে আমি এই মন্ত্রী হব কি হব না এটাই নিয়ে আমি কখনো ভাবিনি। আমি কাজ করেছি যে আমার দায়িত্ববোধের কারণে, বিবেকবোধের কারণে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এতটুকু মর্যাদা দিয়েছেন, এত বড় স্বীকৃতি দিয়েছেন, আমাকে মন্ত্রী বানাইছেন, স্থানীয় সরকার মন্ত্রী। অতএব আমার এখন ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি হলো যে এই মন্ত্রণালয়ের জন্য যে নির্ধারিত দায়িত্ব এটা সঠিকভাবে পালন করা। এতে কে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে, আমি ভবিষ্যতে কী পাবো না পাবো, কি সম্মানিত হব না অসম্মানিত হব, এটা আমার কাছে খুব মুখ্য ছিল না। আমার তো প্রথম মেয়াদে সব কাজ সম্পূর্ণ হয় নাই। তো তখন আমি মনে করেছি দ্বিতীয় মেয়াদে
যখন দায়িত্ব পেলাম তখন আমার কাছে মনে হলো যে অনেক কাজ করার আছে। গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, শহরে সুশাসন এবং শহরের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে দিয়ে ঠিকভাবে কাজ করানোর জন্য অনেক আমাদের এখনও অপূর্ণতা আছে, আমরা অনেক কাজ করতে পারি। তো সেটার জন্য আমার একটা চিন্তা চেতনা আছে। আমি তো হোললি অ্যান্ড সোললি উইথ বোনাফাইড ইন্টেনশন আল্লাহকে সাক্ষী রেখে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই জন্য আমার যে সমস্ত অসফলতার ব্যর্থ করে দেওয়ার যে আমাকে যে একটা চ্যালেঞ্জ আছে সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। এটা আমার না, সবাইকে রাখতে হয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তো উনি তো প্রতিনিয়ত বাধা সৃষ্টি হচ্ছে না, প্রতিনিয়ত উনি অনেক প্রতিকূলতা মোকাবিলা করছেন না, প্রতিদিন মোকাবিলা করছেন না। তো একইভাবে সবার জন্যে তো এই আমার কিছু পরিকল্পনা আছে, আমি চেষ্টা করবো যে ইনশাআল্লাহ সেগুলোকে কাজ করার জন্য। তাজুল, আপনি সুশাসনের কথা বলছিলেন, আমি সুশাসন নিয়ে আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসছি, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ঈদের এই বিশেষ CSRM জনতন্ত্র গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে আজকে অতিথি হয়ে আছেন বিশেষভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। মাননীয় মন্ত্রী, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আপনার কথাই আপনি বলছিলেন যে আপনার মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি সুশাসন প্রয়োজন, এই কারণে যে এত বেশি প্রকল্প একদম তৃণমূল থেকে আপনার ওখানে কাজ করা। মাননীয় মন্ত্রী, এখন অনেকেই বলে থাকেন যে সুশাসন আসলে কতটুকু আছে বা নাই, এইটার সাথে আপনি কতটা একমত হবেন? আসলে কি সুশাসন আছে? এটা আর সুশাসনটা একটা আনডিমার্কেটেড ডিজায়ার, মানে মানুষের সুশাসন সারা পৃথিবীতে কেউ ক্লেম করতে পারবে না যে শতভাগ সুশাসনের আকাঙ্ক্ষা মানুষের যেটা সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আমাদের তো অনেক উন্নত দেশের তুলনায় অনেক ঘাটতি আছে। তো এখন সেই তুলনা যদি করা হয় তাহলে আমরা অনেক পিছনে আছি। সুশাসনের ব্যতীত আকাঙ্ক্ষা মানুষের পূর্ণ হবে না। আর সুস্থ পরিবেশের দরকার আগামী প্রজন্মকে সঠিকভাবে ন্যায়নীতিকভাবে গড়ে ওঠার জন্য, এবং আইনের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, অগ্রজদেরকে সম্মান করা, যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম পরিবার থেকে। আমাদের অনেক অবক্ষয় হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার পরে 21টি বছর আপনার বিরাজনৈতিকভাবে দেশ পরিচালনা হওয়ার কারণে, এবং কারণ অনেকগুলো খাতে ক্ষতবিক্ষত হয়েছে। যেমন আমাদের ইউনিয়ন পরিষদ অনেক বেশি নষ্ট হয়েছে, কারণ সেখানে লিডারশিপে কারা আসবে? লিডারশিপের জন্য তো BCS পরীক্ষা হবে না, অর্থাৎ কোনো আপনার পরীক্ষা দিয়ে তো কাউকে পরীক্ষার জনগণ নেবে, জনগণের কাছে দেবে, এটাই সারা পৃথিবীর কালচার। মাঠে যদি রাইট ক্যান্ডিডেট না থাকে তো তাহলে তো সমস্যা হবে। তো সামরিক শাসকরা যখন ক্ষমতায় ছিলেন তারা পরে দল বানাইতে গেছেন, দল তৈরি করতে গিয়ে তারা তাদের দলের মধ্যে লোক চেয়েছেন। তো স্বাভাবিকভাবে একটা 100 বছরের 50 বছরের রাজনৈতিক দলের যে কর্মী পরীক্ষিত বিভিন্নভাবে আস্তে আস্তে গড়ে ওঠে। যেমন আমি যে আমার রাজনৈতিক এখন কর্মী বানাই, দায়িত্ব দিই কাদেরকে? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরপরে দেশে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের মধ্যে বাছাই করতে করতে আমি হয়তো এক এক জায়গায় একজন লোক পাওয়াটা কঠিন হয়ে যায়। তো এটা তো একটা সামরিক শাসকরা এসে যখন দল সৃষ্টি করেন তখন তো তার একটা মেম্বার বানানোর জন্য, চেয়ারম্যান বানানোর জন্য তো লোক লাগবে। তো এটা তো তিনি তখন পান না। তো নিতে গিয়ে তখন হয় কি যে হয়তো সমাজে যে পরিমাণ উর্বর লোকরা নেতৃত্বে থাকার কথা সেটা না হয়ে হয়তো বা সমাজের দীক্ষিত লোকরা অনেকেই নেতৃত্বে এসে যায়। তো এসে যাওয়ার কারণে তখন সমাজের সুশাসন ব্যাহত হয়। আর সুশাসন একটা আপেক্ষিক বিষয়, ইচ্ছে করলে আপনার এখানে পুলিশ বাহিনী দিয়ে সুশাসন সর্বাঙ্গীনভাবে পালন করা যায়। এটা হলো যে যেমন মানুষ ওষুধ খেয়ে সুস্থ থাকবে না,
যখন বেশি অসুখ হয়ে যাবে, চরম আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন আপনি ওষুধ দেবেন। পুলিশ এই কাজটা করে। আর সুস্থ থাকতে হলে আপনাকে একটা গুড লাইফ স্টাইল আপনি মেনটেন করতে হবে। এই যে গণতন্ত্র সুশাসনের কথা বলছিলেন মাননীয় মন্ত্রী, মানে আমাদের দেশের মানে গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন, যে আসলে গণতন্ত্র নাই, এটা নিয়ে আপনি কি বলবেন? তো গণতন্ত্র হলো ওপেন এন্ড ফিলোসফি, এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। আচ্ছা, ওপেন এন্ড পলিসি মানে এন্ড নাই। এই গণতন্ত্র এমন একটা যে এটা জনগণের তন্ত্র, অর্থাৎ জনগণ মানুষের সীমারেখা ঠিক করবে, প্রতিদিন ঠিক করবে, আবার নতুন নতুন করে তার চাহিদা বাড়বে। গণতন্ত্র সিঙ্গাপুরে আছে, দে আর ক্লেমিং, মালয়েশিয়াতে আছে, তারপরে জাপানে আছে, সাউথ কোরিয়াতে আছে, তাইওয়ানে আছে, গ্রেট ব্রিটেনে আছে, ভারতে আছে। গণতন্ত্রকে বলা হয় যে এখানে প্রচুর গণতন্ত্রের বহু সমালোচনা করা যাবে, গণতন্ত্রে বহু অশান্তি এবং অনেক রকম দুঃখ বেদনা আছে, কিন্তু তারপরও অন্য যত ফিলোসফি আছে, সমাজতান্ত্রিক দর্শনের কথা বলেন, তারপরে দিয়া আপনি রাজতন্ত্রের দর্শনের কথা বলেন, তারপরে দিয়া একটু ডিক্টেটিজমের কথা বলেন, সবগুলোর মধ্যে গণতন্ত্রকে সারা বিশ্ব আজকে এই সময় নিশ্চিতভাবে মনে করে যে যত বিতর্কই থাকুক না কেন, এটাই সবচেয়ে উত্তম। খুবই চমৎকার করে গণতন্ত্র ব্যাখ্যাটা করলেন, দারুণভাবে। আমি একটু জানতে চাচ্ছি মাননীয় মন্ত্রী, মানে আপনার এই জীবন, মানে এই যে জীবন অনেক যে গল্পটা শুনলাম, এই চলার পথে আপনি বিশেষভাবে মানে কার কাছে কৃতজ্ঞ? আপনার এই পর্যন্ত আসা, আপনার রাজনীতি, আপনার জীবনের যে দর্শনের কথা বলি, বোধ বলি, সব কিছু নিয়ে কে এমন একজন আছেন যার কাছে আপনি কৃতজ্ঞ? সর্বপ্রথম তো আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে। তারপরে আমার বাবা মা আমাকে অনেক দোয়া করেছেন, অনেক ভালোবেসেছেন, তারা অনেক কায় কষ্টে আমাকে লালন পালন করেছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, অর্থবিত্ত দিয়ে সাহায্য করেছেন। কিন্তু অর্থটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল না, আমার কাছে তখন বিভিন্ন ধরনের সাপোর্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন। রাজনীতিতে আসার অনুপ্রেরণা কার কাছে পেয়েছেন? আমি ছোটোবেলায় যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি রাজনীতিতে, ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমি ছাত্র রাজনীতি। তখন আমার কাছে, আমি গ্রামের ছেলে, এখানে আমি অনেক মানুষকে দেখতাম যে সারাদিন বলতো মা গো কিছু খাইনি, আল্লাহর সাথে সেটা বাদ দেন। তো তখন আমি বুঝলাম মানুষের ভাতের জন্য খুব কষ্টে থাকে। তারপর দিয়ে আস্তে আস্তে আর একটু বড় হলাম, দেখলাম যে মানুষ অনেক অসহায়, অনেক সমস্যায় থাকে। তো তখন আমি অজান্তে ভাবতাম যে এমন কিছু কি হতে পারে না যে সব মানুষের খাওয়া পড়া থাকবে, তারা ন্যায্য অধিকার পাবে, ন্যায্য সুযোগ সুবিধা পাবে। ওখান থেকে আসলে আমার ছোট্ট মানুষের ছোট্ট পবিত্র মন ছিল। এখানে কোনো অন্য কিছুর আমার জীবনে আমার স্বপ্ন ছিল আমি সায়েন্টিস্ট হব। তো আমি কিন্তু রাজনৈতিকভাবে আমি এস্টাবলিশ হব এটা ঠিক না। এরপরে আমি সেনা কর্মকর্তা হব এটা ভাবতাম। তো যার জন্য সেনাবাহিনীতে একবার শর্ট কোর্সে আমি কোয়ালিফাই হয়েছিলাম, কিন্তু পরে আমি যাইনি। তারপরে জাহাজে চাকরি করার খুব স্বপ্ন ছিল, ক্যাডেট হিসাবে আমি কোয়ালিফাই করেছি, তারপরে আবার যাইনি। তো এটা আর কি। কিন্তু রাজনৈতিকভাবে আমি কখনো প্রতিষ্ঠিত হব এরকম কখনো আমার মাথায় ছিল না। ব্যবসা বাণিজ্য কখনো করব এটা আমার কখনো আমার অ্যাম্বিশন অফ লাইফের ভিতরে ছিল না। কিন্তু আমি দুইটাই হয়েছি। আমি ব্যবসায়ী হয়েছি, আমি রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। রাজনীতি আমি করতাম, সবসময় করতাম, কখনো আই ওয়াজ নট অ্যাবসেন্ট। যে আমার একটা রাজনীতিটাকে আমি এটা মনে করি যে আমার একটা চিন্তা চেতনা দেশ জাতি মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, ইট ইজ এ পার্ট অফ পলিটিক্স। তো এটা তো পলিটিক্সের বাইরে না, কারণ মানুষের জন্য তো এই জন্য আমি রাজনীতি সবসময় ছিলাম রাজনীতির সাথে। আপনার কাছে জীবনের দর্শন কি? আমি এই ছোট্ট উত্তরটা আপনার কাছ থেকে অবশ্যই নিব, কারণ আপনার সাথে কথা বলে মনে হচ্ছে দর্শন বিষয়ে বা মানে দার্শনিকের মতবাদ আপনার ভিতরে অনেক বেশি কাজ করে। আপনি পড়াশোনা অনেক করেন, এটা আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ঈদের বিশেষ আয়োজন CSRM গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। মাননীয় মন্ত্রী, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল, এটা আমি আপনাকে করবো এই প্রশ্নটা, যে আপনার কাছে জীবনের দর্শন কি? জীবন সম্বন্ধে বলতে গেলে আমি যেটা রিয়েলাইজ করি সেটা হলো যে আমি আমাকে ভালোবাসি। আমার সুখ শান্তিপূর্ণ সম্মানজনক জীবন চাই। ঠিক আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ এরকম চায়। আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমাকে আমার জায়গায় একটা সম্মানিত স্থানের মাধ্যম দিয়ে জীবনকে উপভোগ করার। তো আমার কাছে দর্শনটা এরকম যে প্রত্যেকটি মানুষের তো এরকম আকাঙ্ক্ষা আছে, তার আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতে পারি, করার যে আমি সহযোগিতা করতে পারি, সেটাই হলো যে জীবনের সার্থকতা। মাননীয় মন্ত্রী, একটু ঈদের প্রসঙ্গই বলি। ছোটবেলা জীবনে বহুবার বিদেশে নিশ্চয়ই ঈদ করেছেন নাকি? না, আমি আসলে আমার বাবা যতদিন আমি বিত্তবান হয়েছি, বাবা যখন জীবিত ছিলেন, তো তো তখন বাবার রোজার ঈদ বাড়িতে না গেলে, কারণ বাবা তো গ্রামে ঈদ করতেন, তো না গেলে বাবার কোনো আপত্তি ছিল না। কিন্তু কোরবানির ঈদে আমরা সবাইকে যেতে হবে, নাহলে উনি বলতেন যে আমি তাহলে কোরবান দেবো না। তো সেই জন্য কোরবানির ঈদে সবসময় যেতাম। তো পরে রোজার তখন আমার কাছে কিছু টাকা যখন হলো আমাকে জাকাত দিতে হবে, বাবা বললো যে তোমার, আমরা তো বাবার সাথে সব শেয়ার করতাম যে আমার কাছে কয় টাকা আছে, কি কি করছি, কি কি ব্যবসা করছি, কোথায় কি করছি না করছি। তো বাবা বললো যে তোমাকে জাকাত দিতে হবে। তো আমার মনে আছে আমার কাছে 50,000 টাকা ছিল প্রথম। তো আমার 1250 টাকা জাকাত আসছে। তো আমি চুপে চাপে আমাদের আশেপাশে কিছু গরিব মানুষের গ্রামে দিয়ে দিয়েছি। তো পরে তো আমি কোটি কোটি টাকা জাকাত দিই এখনও। তো জাকাত দেওয়ার জন্য আমি আমার গ্রামে যেতাম। আর নিজের অজান্তে সবসময় ন্যায়টার প্রতি আমার একটা সাপোর্ট থাকতো। নিজে যদি কোনো ভুলভ্রান্তি করি, নিজের কোথাও কোনো ইমোশনালি করে থাকি, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর তো আমি যে একেবারে ত্রুটিমুক্ত এই কথাটা বললে আমি অন্যায় ভুল বলবো, সঠিক বলবো না। আমি ত্রুটিমুক্ত মানুষ নই, আমি মানুষ, আমার ভুল ত্রুটি আছে। তবে সজ্ঞানে কোনো মানুষের ক্ষতি আমার দ্বারা হোক, এটা আমি কখনোই আমার যে কোনো স্বার্থের জন্য হোক অথবা যে কোনো বিষয় হোক আমি এটা চাই না আর কি। তো সেই কারণে ধারাবাহিকতা পর্ব আবার যখন ছিলেন না তখন আবার এটাই প্রচলিত ছিল। আবার মা ছিলেন গ্রামে, তারপরে দিয়ে আমরা সবাই যেতাম। তো এরপর থেকে এখন আমার আর কখনোই বাইরে ঈদ করা হয়নি। একবার শুধু মা হজে গিয়েছে, তখন আমার বিদেশে একটা মিটিং ছিল, তখন আমি এমপি না, আমি ইলেকশনও করিনি। তো আমি কোরবানির ঈদ বাবার কাছ থেকে অনুমতি নিয়ে, বাবা তখন মা নাই, এই কারণে বলে যে তোমার মা নাই যখন নাকি যাও। গ্রামের মানুষের সাথে মিলেমিশে যে ঈদ করাটাকে, এইটাকে নিশ্চয়ই অনেকে এনজয় করেন। হ্যাঁ, এটা আমি বিভিন্ন কারণে হয়। যেমন মনে করেন যে আমি তো এখন মন্ত্রী, আমি তো খুব ইচ্ছে করলেও যেতে পারি না। তখন মানুষের আমাকে দেখার, কথা বলার একটা আকাঙ্ক্ষা আগের তুলনায় তো অনেক বেশি। তো আমি গেলে হাজার হাজার মানুষ আসে গ্রামের বাড়িতে। আমার তো 2টা উপজেলা, একটা মনোহরগঞ্জ, এটা হলো যে আমার জন্মস্থান। আমার বাবা মায়ের কবর আছে ওখানে, দাদা দাদির কবর আছে। তো সেখানে আমি যাই, আমি কবর জিয়ারত করতে পারি বাবা মা দাদা দাদির। তারপর দিয়ে আর ঈদের পরের দিন আমি আবার লাকসামের বাড়িতে চলে যাই। এটা জীবনটাকে কেমন মনে হয়? এই যে জনপ্রতিনিধি, আপনি একজন এমপি, আপনি একজন মন্ত্রী, আপনি একজন ব্যবসায়ী, কোন পরিচয় বেশি আপনি কমফোর্ট, স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, আমি তো স্বাভাবিকভাবে মানুষের জন্য কাজ করার সুযোগটা হয়েছে আমি মন্ত্রী এমপি হওয়ার কারণে। তো এটাই আমার কাছে মূল লক্ষ্য এবং মূল অর্জন হিসাবে বিবেচনা করি। অর্থবিত্ত তো ব্যক্তিগতভাবে লাগবে, আর ওই আমার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এত টাকা তো আর আমি নিই না। অনেক লোকের চাকরি হয়েছে, অনেক লোক কাজ করে এবং তারাও আমাকে খুব ভালোবাসে। আমি শ্রমিকদের সাথে আমি গেলে, এখনও গেলে ফ্লোরে চলে যাই, লোকজনের সাথে ফ্যাক্টরির ভিতরে যাই, তো সবাইকে কী খবর, কেমন আছো, ভালো আছো, তারা আমাকে দেখে, তার সাথে আমি টুকটাক কথাবার্তা বলি। মন্ত্রী ছেলেকে বাবা মা উপর থেকে দেখছেন এখন, যে এটা যদি বাবা মা এখন দেখতেন কত খুশি এখন থাকতেন যে ছেলে মন্ত্রী। অবশ্যই বাবা মার আশীর্বাদে দোয়াই নিশ্চয়ই তো আছে বলেই করছেন। তাজুল ভাই, আপনার ভাই বোন সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাই।
না আমার ভাই কেউ আছেন রাজনীতি করেন আপনার না, পরিবারে? রাজনীতি আসলে আমার পরিবারে আমি সবচেয়ে মূলত রাজনীতির সাথে প্রত্যক্ষ। বাবা আমারা খুব সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন, বাবা, চাচা এবং পরিবারের লোকেরা আমাদের। তো প্রত্যক্ষ রাজনীতির সাথে, ইলেকশনের সাথে কেউ কোনো লেভেলের ইলেকশন আমার পরিবার থেকে কেউ করে নেই কখনো। আর ব্যবসাও আসলে আমার পরিবারের কেউ করে নেই। আমি প্রথম ব্যক্তি যে রাজনীতিতে আসছি, ব্যবসা বাণিজ্য করি, চাকরিজীবী বেশিরভাগ। ভাই বোনরা বাকি ভাই বোনরা? আমার বোন তো 4 জন, ওনারা আমার বড়। তো ওনারা গৃহবধূ হিসাবে জীবনযাপন করছেন, তো করেন, তারা ভালো আছেন। আর আমার ইমিডিয়েট ছোটো ভাই, সেও ইন্ডাস্ট্রি আছে, তারপরে সেও মোটামুটি ভালো আছে। এরপরে থার্ড আমার যে ভাই, সেও আমার সাথে আছে। তারপরে দিয়ে আমরা একটা যৌথ পরিবারের মতন অনেকটা। আর আপনার ছেলেমেয়েরা কেউ কি রাজনীতি করছে? এখনো আসলে কেউ এভাবে, আমি কারোর উপর কাউকে ইনভেস্টিগেট করি না, উস্কানি দিই না। তো ছেলেমেয়েরা আছে, তারা সবাই লেখাপড়া করেছেন। 2 জন কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ছেলেরা গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন। আর একটা মেয়ে ব্যারিস্টার, একজন সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশের লেকচারার। আচ্ছা আচ্ছা। দেশেই থাকেন তারা, বিদেশে থাকেন? না, সবাই দেশে। সবাই দেশে থাকেন। বিদেশে পড়াশোনা করে দেশে এসেছেন, এটা তো খুব রেয়ার। কারণ মন্ত্রীদের, এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায়, আসে না, ফিরে আসে না। আপনার ছেলেমেয়ে তো ফিরে আসে? না, ফিরে আসবে না। ইচ্ছে ভালো কি পৃথিবীর কোথাও আছে? আমার কি আমেরিকা অথবা নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, সেখানে 2 দিনের জন্য ভালো লাগবে না। আমি ওখানে বাড়ি থেকে লাভ কি? আমি কি থাকতে পারবো? কখনো যেতে পারবো? আর ওখানে গিয়ে আমি কি করবো? এইখানে আমি যতটুকু, আমি যখন এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, কিছুই ছিলাম না, তখনও তো ইট ওয়াজ ভেরি লাভলি টু মি। কখনো ফিল করেন যে অবসর পেলে এটা করতাম, এরকম কি মনে হয়? আপনি বই পড়েন, এটা আমরা বুঝতে পারি আপনার কথা শুনে, মানে সে বই পড়ার সুযোগ হয় না? এটা তো চলার পথে সবসময় কম বেশি কিছু পড়া হয়। এখন অবসর নিয়ে বই পড়তে হবে, এটা আমার কাছে মনে হয়। কারণ আমি যখন কাজ করি, ওখান থেকে তো আমি শিখি। আমি যখন একটা ফাইল পড়ি, তখন সেখান থেকে ভুল আসে, শুদ্ধ আসে, আমার ঘাটতি পূরণ হয়, আমি তাদের ঘাটতি পূরণ করি। আর কেউ কিন্তু নিজে নিজে একা শিখতে পারে না, শিখায় এবং শিখে। যেমন আমি আমার সচিব, এডিশনাল সেক্রেটারি, ডিপটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা যে আমার সাথে কাজ করে, তাদের থেকে কি আমি শিখি না? আর তারাও আমার থেকে প্রচুর শিখে। মানুষের, মন্ত্রীদের ব্যাপারে একটা সাধারণ মানুষের একটা ভাবনা থাকে যে মন্ত্রীরা কী খায়, মন্ত্রীরা নিশ্চয়ই অনেক ভালো খায়, মন্ত্রীরা অনেক টাকা পয়সা, মন্ত্রীরা এই দেশের ক্ষমতাবান, তাদের হাতে সব কিছু, খুব ধারণা। আসলে মন্ত্রীরা কী খায়, মন্ত্রীরা কীভাবে চলে, কীভাবে আপনাদের জীবনযাপন? একজন মন্ত্রীর জন্য খাওয়ার আলাদা কোনো মেনু আছে কিনা আমি জানি না। আমার যেমন মেনু, আমি যখন এমপি ছিলাম না, তখনও আলাদা ছিল। মানে আমি একটু সিলেক্টিভ খাওয়া দাওয়া, হেলদি ফুড খাওয়া। হেলদি ঠিক বলা যাবে না আমার কাছে, সুশৃঙ্খল লাইফ। হ্যাঁ, সুশৃঙ্খল লাইফ। হ্যাঁ। সকালটা আপনার শুরু হয় কিভাবে, তারপরে সারাদিনের? না, সাধারণত আমি সকালে এক্সারসাইজ করি, নামাজ পড়ে, এরপরে এক্সারসাইজ করি। এরপর বাকিটা তো হলো যে হ্যাঁ, শাওয়ার টাওয়ার করে, যদি কিছু খাওয়ার, ব্রেকফাস্ট করার নিয়ত যদি থাকে, তাহলে ব্রেকফাস্ট করি। যদি বলেন না আজকে ব্রেকফাস্ট করবো না, তো তাহলে মানে মুডে এমন ব্রেকফাস্ট করবো না, এরকম হয় না। এটা আমার ব্যক্তিগত কিছু চয়েস আছে আর কি। আচ্ছা, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন আপনার অনেক একটা ঘড়ি হাতে, অনেক পুরনো দিনের ঘড়ি, একটা কি বলছিলেন, ঘড়ির গল্পটা একটু শুনতে চাই। না, এই ঘড়িটা মানে ইট ইজ এ ভেরি হ্যান্ডি। তো এটা টাইম টেবিল ভালো। আমি 3 কাটার ঘড়ি পছন্দ করি, আর যে একটু স্লিম আছে। তো এটা হলো রেমন্ড অয়েল। এটা 2003 সালে আমি কিনেছিলাম সম্ভবত। আমি মক্কা শরীফে তখন আমি হজ করতে গিয়ে, তখন মার্কেটে গিয়ে এটা কিনছিলাম। তাজুল ভাই, আপনার কখনো জীবনে আফসোস হয় কোনো কিছু নিয়ে মনোকষ্ট হয়, এমন সময় কি কখনো আসে? জীবনে তো আমার পূর্ণতা অনেক বেশি, আর ভুলের জন্য অনুশোচনা হয়। এই অনুশোচনা মুক্ত পৃথিবীতে কোনো মানুষ নাই। আপনি আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, আর মার্টিন লুথারের কথা বলেন, অথবা হোসিমিনের কথা, লেনিনের কথা, যে আমরা তো ভুল করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
আপনি আমাদের সময় দিয়েছেন ঈদের এই বিশেষ আয়োজনে, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আপনার একটু দেশের মানুষের জন্য আপনার কি মেসেজ আছে যদি সেটা একটু বলেন শেষে। আমরা গর্বিত বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশের নাগরিক হতে পেরে, এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য অনেক ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়ে বাংলাদেশকে আজকে মধ্য আয়ের দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। আমাদের অভ্যন্তরীণ সম্পদ অনেক বেড়েছে এবং গোটা জাতি একটি লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটি মানুষকে স্ব জায়গা থেকে তার যোগ্যতা অনুযায়ী ন্যায়নীতিকভাবে রুজি রোজগারে মনোনিবেশ করা দরকার, যাতে আমাদের যে লক্ষ্য উন্নত বাংলাদেশ, সে বাংলাদেশ করা যায়। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি মাননীয় মন্ত্রী। আপনি খুব ভালো থাকবেন। আপনাকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। আপনার তাজুল ভাই বলতে পারো। আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের তাজুল ভাই, আপনি আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ শোনার জন্য। আমার সাথে যেই ব্যক্তিত্ব আজকে ছিলেন তার কিছুটা হলো আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করেছি। এই কারণে আপনারা মাননীয় মন্ত্রী যিনি মোহাম্মদ তাজুল ইসলাম, তাকে আপনারা গত 5 বছর দেখেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আবার 7 জানুয়ারি নির্বাচনের পর আবার একই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এই মন্ত্রীর বাইরে উনি 5 বারের এমপি। ওনার ব্যক্তি জীবন, ওনার শিক্ষা জীবন, ওনার দর্শন, জীবনবোধ সব কিছু আমরা একটু জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আপনাদেরকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো ঈদের বিশেষ CSRM জনতন্ত্র গণতন্ত্র। খোদা হাফিজ।